শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের শেষ পর্যায়ে আছি। তো সবাইকে সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আমরা আজকে এই অধ্যায়ের একটি সর্বশেষ অংশ, যেখানে আমাদের মানবদেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্র এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা ক্লাসে চলে যাই। প্রথমে আমি তোমাদেরকে একটি বিষয় বলবো যে তন্ত্র বা অঙ্গ কি। তা আমরা এতদিন দেখেছি যে কোষ, অনেকগুলো একাধিক কোষ যখন একই উৎপত্তি স্থল থেকে উৎপন্ন হয় এবং একই বিশেষ কাজে অংশগ্রহণ করে, তখন তাদেরকে আমরা বলছি কলা, মানে একগুচ্ছ কোষকে কলা বা টিস্যু বলছি। ঠিক তেমনি অনেকগুলো কলা মিলে আবার অঙ্গ তৈরি হয়। একাধিক টিস্যু নিয়ে একটা নির্দিষ্ট কাজ করতে পারে এরকম একটা অংশবিশেষকে, মানে দেহের অংশবিশেষকে আমরা বলি অঙ্গ। তো যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে আমাদের হাত পা এগুলো হচ্ছে অঙ্গ। তো বাহ্যিক যেমন অঙ্গ আছে, যে অঙ্গগুলোকে আমরা দেখতে পাই, ঠিক তেমনি আভ্যন্তরীণও বিভিন্ন অঙ্গ আছে। বাহ্যিক অঙ্গের মধ্যে আছে আমাদের চোখ, কান, নাক, মাথা ইত্যাদি। আবার আভ্যন্তরীণ অঙ্গের মধ্যে আছে বৃক্ক, ফুসফুস, শুক্রাশয়, ডিম্বাশয়, মলাশয়। এইগুলো হচ্ছে আভ্যন্তরীণ অঙ্গ। তো এইরকম অঙ্গগুলো মিলেও যখন আবার একটা বিশেষ কাজ করে, তখন আবার তাদেরকে আমরা তন্ত্র বা সিস্টেম বলি। তন্ত্র বা সিস্টেম। তো যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের পরিপাকতন্ত্রে অনেকগুলো অঙ্গ কাজ করে। যেমন দাঁত থেকে মুখছিদ্র, দাঁত, জিহ্বা, তারপরে হচ্ছে গলবিল, তারপরে হচ্ছে অন্ননালী, তারপরে পাকস্থলী, তারপরে এখানে যকৃতের একটা ভূমিকা আছে, অগ্নাশয়ের ভূমিকা আছে। তো এরকম করলে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র থেকে শুরু করে মলাশয়, ইলিয়াম, কোলন, সিকাম, একদম পায়ুছিদ্র পর্যন্ত এই সমস্ত কিছু মিলেই কিন্তু আমাদের পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। এভাবে একই উদ্দেশ্যে একটা লক্ষ্যে যখন অনেকগুলো অঙ্গ মিলে একসাথে কাজ করে, তখন সেগুলোকে আমরা তন্ত্র নামে আখ্যায়িত করি। তো আমাদের দেহে বিভিন্ন ধরনের তন্ত্র কাজ করে, যেমন পরিপাকতন্ত্র, যেটা ইংরেজি হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। তো ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আমি অলরেডি বলে ফেলেছি। তো এই আমরা যে খাবার খাই সেটা হচ্ছে কঠিন যৌগ, সেটাকে আমাদের কোষগুলো, আমরা জানি কোষের আকার কত ক্ষুদ্র, সেই কোষের উপযোগী করে তোলার জন্য যে অঙ্গগুলো মিলে একটা তন্ত্র সৃষ্টি করে, সেটাই হচ্ছে পরিপাকতন্ত্র। এটা আমাদের খাদ্যকে তরল সরল শর্করায় পরিণত করে। এরপরে আছে শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তন্ত্র বা সিস্টেম, যেটা আমাদের শ্বসনে সহায়তা করে। খাবার না পেলে হয়তো আমরা 15-20 দিন অথবা মাসখানেক পর্যন্ত হয়তো বেঁচে থাকতে পারবো, কিন্তু নিঃশ্বাস না নিলে তো আমরা কয়েক সেকেন্ডও আমরা হয়তো বেঁচে থাকতে পারবো, এরপরে আমাদেরকে মারা যেতে হবে। তো সেই কারণে এই তন্ত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এই শ্বসনতন্ত্রের উপাদানগুলো হচ্ছে নাসা রন্ধ্র, মানে নাকের ছিদ্র। আমাদের একটি নাকে দুটো ছিদ্র আছে, যেটা দিয়ে গ্যাস পদার্থ আমরা আদান প্রদান করি। আর এই তন্ত্রগুলো নিয়ে আসলে বিস্তারিত মানে সামনের অধ্যায়গুলোতে আছে। যেমন পরিপাকতন্ত্র নিয়ে আমরা খাদ্য পুষ্টি পরিপাকে পড়বো, শ্বসনতন্ত্রে একটা আলাদা চ্যাপ্টার আছে, স্নায়ুতন্ত্র নিয়ে আমরা পড়বো সমন্বয় চ্যাপ্টারে, রেচনতন্ত্র নিয়ে আলাদা একটা চ্যাপ্টার আছে। আমি এই চ্যাপ্টারে তোমাদেরকে যেটা করা হয়েছে, শুধু এই তন্ত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তো আমি আসলে অতটুকুর মধ্যেই থাকবো, বিস্তৃত আলোচনায় যাব না। শুধুমাত্র এই তন্ত্রগুলোর যে সব উপাদানগুলো আছে তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। গলবিল, এটা হচ্ছে নাসারন্ধ্রের পরের একটা অংশ। তারপরে ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাই, হ্যাঁ, এবং একজোড়া ফুসফুস, এগুলো নিয়ে মানুষের শ্বসনতন্ত্র গঠিত। এই তন্ত্র মানুষকে দেহের সঞ্চিত খাদ্যকে পরিবেশ হতে অক্সিজেনের সাহায্যে জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে। অর্থাৎ এই শ্বসনতন্ত্রের একদিকে আমরা যেমন জানি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে, ঠিক তেমনি শ্বসনতন্ত্রের মাধ্যমেই কিন্তু আমাদের দেহের গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়, সেটি শক্তি উৎপাদন করে এবং এই শক্তি আমাদের দেহ পরিচালনার কাজে লাগে। স্নায়ুতন্ত্র, নার্ভাস সিস্টেম, বুঝতে পারছো যে এই অংশটি আমাদের যাবতীয় চিন্তা, চেতনা, নড়াচড়া থেকে শুরু করে আমাদের যাবতীয় দৈহিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তো এই অংশের মধ্যে রয়েছে মস্তিষ্ক,
সুষুম্না কাণ্ড, করোটিক স্নায়ু ইত্যাদি এগুলো নিয়ে এই স্নায়ুতন্ত্র গঠিত। রেচনতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের দেহে আমরা যেমন পুষ্টি উপাদান গ্রহণ করি, ঠিক তেমনি আমাদের বর্জ্য পদার্থ দেহ থেকে বের করে দিতে হয়। এই কাজগুলি করে রেচনতন্ত্র। আমাদের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ষ বা কিডনি, এবং আরও বিভিন্ন রেচন অঙ্গ এর সাথে আছে, যেমন মূত্রথলি, মূত্রনালী, তারপরে হচ্ছে ইউরেটর। এগুলো হচ্ছে আমাদের এই রেচনতন্ত্রের আর অন্যান্য অঙ্গ। জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা জানি জীবের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো জীব বংশবৃদ্ধি করতে পারে, অর্থাৎ তার মতো করে আরেক জীবকে জন্ম দিতে পারে, সন্তান উৎপাদন করতে পারে। তো এই প্রসেসটা আমাদের দেহের যে তন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সেটাই হচ্ছে জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। এবং এই তন্ত্রগুলো মানুষের মধ্যে যে অংশগুলো দিয়ে গঠিত, সেগুলো হচ্ছে ডিম্বাশয়, শুক্রাশয়, তারপরে হচ্ছে ডিম্বাণু, শুক্রাণু, বিভিন্ন অঙ্গ, তারপরে হচ্ছে জরায়ু, এইসব অংশ নিয়ে আসলে এই জননতন্ত্র গঠিত। এরপরে হচ্ছে ত্বকতন্ত্র, যেটা আসলে আমাদের দেহকে আবৃত করে রাখে, চামড়া আমাদের বা স্কিন আমরা যেটা দেখি আর কি। এই আবরণটা আমাদের একদিকে যেমন দেহকে বাইরের আঘাত হতে রক্ষা করে, অন্যদিকে এই অংশটা আবার আমাদের দেহে হতে বিভিন্ন জীবাণু প্রবেশে বাধা দেয় এবং দেহ থেকে বিভিন্ন ধরনের রেচন পদার্থ, যে বর্জ্য পদার্থ ঘামের মাধ্যমে বের হতে সহায়তা করে। অন্তঃক্ষরা গ্রন্থি, হরমোন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের উদ্ভিদ এবং প্রাণী উভয়ের দেহেই কিন্তু হরমোনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণে। তো এই হরমোনগুলা জীবদেহে বা প্রাণীদের দেহে বা আমাদের মানুষের শরীরে যেখান থেকে উৎপন্ন হয়, সেগুলো কিছু গ্রন্থির মাধ্যমে উৎপন্ন হয়। এই গ্রন্থিগুলোকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। এদের সংযোগ নালিকা না থাকার কারণে এদেরকে আবার নালীহীন গ্রন্থি বলেও আখ্যায়িত করা যায়। যেমন পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অগ্নাশয়ের, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সুপ্রানল ইত্যাদি। এই গ্রন্থিগুলো আমাদের দেহে বিভিন্ন প্রয়োজনীয় হরমোন উৎপাদন করে এবং সেগুলো আমাদের দেহের বিপাক, প্রজনন সহ বিভিন্ন কাজে, বৃদ্ধি, বিকাশ ইত্যাদি কাজে লাগে। এই অধ্যায়ে একদম শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ যন্ত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে। সেটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র, অর্থাৎ অণু মানে ক্ষুদ্র, বীক্ষণ মানে দেখা, মানে ছোট জিনিস দেখার যে যন্ত্র। তো আমরা ব্যবহারিক ক্লাসে এই যন্ত্রগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে, এবং তোমাদের একটা প্র্যাকটিক্যাল আছে, পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ, যেটা আসলে এই অধ্যায়ের অন্তর্গত। এবং এই প্র্যাকটিক্যাল করার জন্য তোমাদেরকে অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হবে। তো দুই ধরনের অণুবীক্ষণ যন্ত্র আমরা এসএসসি লেভেলে ব্যবহার করি, সেটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র এবং জটিল অণুবীক্ষণ যন্ত্র। তো প্রথমে এখানে স্ক্রিনে যে ছবিটা আছে সেটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র। এই যন্ত্রে যা যা আছে: হাতল, অভিনেত্র, টানানল, ক্লিপ, মঞ্চ, সন্নিবেশ, স্তম্ভ, দর্পণ এটা দিয়ে আলো রিফ্লেক্ট করে ফেলতে হয় লেন্সের উপরে। পাদদেশ মানে বেস, যেটা এই অণুবীক্ষণ যন্ত্রকে ধরে রেখেছে। এবং যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, একটা ছবি দেখাই, এই যে এটা হচ্ছে একটা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। তো এগুলো আমাদের কলেজের লেভে পর্যাপ্ত পরিমাণে আছে। তোমরাও আসলে আমাদের ক্যাম্পাস খুললে সরাসরি এই যন্ত্রগুলো ব্যবহার করা আমি তোমাদেরকে শেখাবো। এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের অংশগুলো হচ্ছে স্ট্যান্ড, আর্ম, বেস, স্টেজ আর্ম, বডি টিউব, তারপরে হচ্ছে এগুলো নোজ পিস, আই পিস, ফাইন অ্যাডজাস্টমেন্ট নোজ। এই নবগুলো দিয়ে তোমাকে ভিউটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এগুলো আপ ডাউন করে অ্যাডজাস্ট করা যায়। এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার। তারপর স্টেনিং বলতে আমাদের একটা টিস্যু বা কোষের পাতলা স্তরকে অণুবীক্ষণ যন্ত্রে দেখার জন্য যেভাবে একটা জলীয় মাধ্যমের রেখে এটাকে প্রস্তুত করা হয়, পদ্ধতিকে স্টেনিং বলা হয়। এগুলো আমি সরাসরি ক্লাসে তোমাদেরকে আশা করছি দেখাবো। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, আমাদের কাছে এই যন্ত্রটা নাই এবং এগুলো আজ উচ্চতর গবেষণার কাজে ব্যবহৃত হয়। সাধারণত স্কুল, কলেজ, এমনকি আমি অনার্স লেভেলেও আসলে এই ধরনের যন্ত্রের ব্যবহার কোনো প্রতিষ্ঠানে পাইনি। তবে এই যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র এবং সরল অণুবীক্ষণ যন্ত্র, এগুলো পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে আছে, যেগুলো দিয়ে আশা করছি আমাদের ক্যাম্পাস খুললে সরাসরি তোমাদেরকে ব্যবহারিক ক্লাসে নিয়ে যেতে পারবো। এবং এখানে তোমাদের দুটো প্র্যাকটিক্যাল আছে, একটা পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ আর একটা হচ্ছে প্রাণী কোষের মধ্যে অ্যামিবা পর্যবেক্ষণ।
তো এমিবা তো আসলে আমাদেরকে জীবন্ত এমিবা, লাইভ এমিবা আমাদের দেখাটা টাফ, কারণ এটা সহজে পাওয়া যায় না। তো আমাদের কাছে যেটা আছে এমিবা স্লাইড, মানে যেটা পার্মানেন্ট স্লাইড বলে, বিশেষ প্রক্রিয়ায় এমিবাকে একটা চিরস্থায়ীভাবে একটা সংরক্ষণ করে রাখা হয় একটা স্লাইডের মধ্যে। এরকম অনেকগুলো স্লাইড আমাদের কাছে আগেও ছিল, সরকার থেকেও দেওয়া হয়েছে। তো এগুলো তোমাদেরকে দেখাবো। এই ক্লাসগুলো আশা করছি তোমরা খুবই উপভোগ করবে। তো দেখা হবে সবার সাথে। আমরা প্রার্থনা করি যাতে খুব দ্রুত এই দুর্যোগ কেটে যায় এবং আবার আমরা সবাই দেখা করতে পারি। আজকে ধন্যবাদ সবাইকে। আর একটা হোমওয়ার্ক দিতে চাই তোমাদেরকে ক্লাসের শেষে, সেটা হচ্ছে যে বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের নাম এবং কাজ। ছোট্ট একটা হোমওয়ার্ক, তোমাদের হয়তো সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে, বা হয়তো 15 মিনিট লাগতে পারে। তো এর মধ্যে তোমরা করে ফেলবে যে অঙ্গগুলোর নাম এবং তাদের কাজ, এবং অবশ্যই সেগুলো লিস্ট আকারে, মানে নাম্বারিং করে বা বুলেট ইউজ করে তোমরা এই উত্তরটা তৈরি করবে। এবং উত্তর জমা দেওয়ার সময় হচ্ছে 18 জুন বিকাল 5টার মধ্যে তোমরা গ্রুপে সাবমিট করবে। তো শুভরাত্রি, বিদায় সবাইকে।